বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দায়িত্ব জ্ঞানহীন সেটা আরও একবার প্রমাণ হলো। বাংলাদেশের ছাত্রনেতা হাদি খুনের ঘটনায় অভিযুক্তরা মেঘালয় হয়ে ভারতে প্রবেশ করে এবং তারপর কলকাতা এসটিএফের হাতে ধরা পড়ে। এসটিএফের হাতে ধরা পড়ার এই খবরটি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে সরাসরি ফোনে অনুরোধ করে যেন গোপন থাকে, কারণ এটার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক জড়িত রয়েছে এবং বিষয়টি যেহেতু আন্তর্জাতিক খবর, তার জন্য তিনি অনুরোধ করেছিলেন যে এই খবরটি যেন গোপন থাকে। কিন্তু মুখ্যমন্ত্রী অমিত শাহজির এই ফোনে তার যে কথোপকথন, সেটা গতকাল ধর্মতলায় বিক্ষোভ কর্মসূচিতে প্রকাশ্যে তিনি জানিয়ে দেন। যদিও সে অভিযুক্তদের নাম তিনি ঘোষণা করেননি, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার যে ফোনে কথোপকথন হয়েছে সেটি তিনি প্রকাশ্য, তিনি মঞ্চে দাঁড়িয়ে, মঞ্চে বসে তিনি সে কথা বলে দেন। তার এই বিস্ফোরক মন্তব্যের পরেই আবার নতুন করে বাংলাদেশ উত্তাল হতে পারে এমনটাই সন্দেহ করছে বা এমনটা আশঙ্কা করছে বাংলাদেশ সরকার। গতকালের পর থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি টিভি নিউজ চ্যানেলে ফের এই ছাত্রনেতা হাদি খুনের চর্চা আবার নতুন করে উঠে এসেছে। হাদি খুনের মামলা কি সত্যি সঠিক তদন্ত হচ্ছে, প্রশ্ন তুলছে সমস্ত রাজনৈতিক দলগুলো। স্বাভাবিকভাবেই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের কাছে এটা অত্যন্ত একটা বিরক্তিকর ব্যাপার, বা এটা নিয়ে একটা নতুন করে জলঘোলা হতে পারে এমনটাই আশা করছে। কিন্তু কেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বললেন? এটা কি শুধুমাত্র রাজনৈতিক না, নাকি নিজেকে খবরের মধ্যে ফোকাসে তিনি একটা ভাসিয়ে রাখার চেষ্টা করলেন? এমনিতেই পশ্চিমবঙ্গের মানুষের কাছে এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো মূল্য নেই, একেবারে মূল্যহীন হয়ে গেছে মুখ্যমন্ত্রী। এবং যে ঘটনা ঘটল যে তৃণমূল কংগ্রেস থেকে প্রায় 60 জন বিধায়ক তৃণমূল ভেঙে দিয়ে তারা নিজেদেরকে আসল তৃণমূল বলে আজকে বিধানসভায় বিরোধী নেতা তৈরি করে এবং সেই আসন তারা বিরোধীরা ছিনিয়ে নিল, তাতে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কতটা অন্ধকার বা কতটা শূন্য স্থান হয়ে যাচ্ছে এটা সময় বলবে। যেটা আমরা গতকালই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভবিষ্যৎ এবং তার অস্তিত্ব হারাতে চলেছেন, আজকে সেটাই হয়েছে। কিন্তু আমাদের এই বিষয়টির থেকে বড় বিষয় হচ্ছে, যেখানে একটা আন্তর্জাতিক বিষয়, যেখানে ভারত বাংলাদেশের মধ্যে একটা কূটনৈতিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি একটা নির্ভর করছে, সেই জায়গায় খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথোপকথন ফোনে যদি হয়ে থাকে তাহলে তিনি কেন সেটা প্রকাশ করলেন? এটা কি দেশদ্রোহিতা না? যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে যেমন কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তেমনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে কেউ এখনও মামলা করেননি। এই মামলা করতে গেলে সবথেকে বড় দরকার যে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন বা তিনি যে দাবি করেছেন তার সত্যতা যাচাই করা। এই সত্যতা যাচাই করতে গেলে তার যে ফোনের কল রেকর্ড বা যদি ভয়েস রেকর্ড থাকে তাহলে সেটা
প্রকাশ্যে আনা এবং সেটা নিয়ে তদন্ত শুরু করা, সবটাই মুখ্যমন্ত্রী দাবি করেছেন এবং মুখ্যমন্ত্রীর কথার ওপরে বেস করেই এই আলোচনাগুলি চলছে, যেটা বাংলাদেশে নতুন করে আবার জল্পনা এবং জল ঘোলা হতে চলেছে। গোটা বাংলাদেশ জুড়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ছি ছি পড়ে গেছে। সরাসরি তারা বলছে যে মুখ্যমন্ত্রী বেইমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। যদি অমিত শাহ অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলে থাকেন, তাহলে তার এই গোপন কথা প্রকাশ্যে বলাটাই দেশ বিরোধী। তার বিরুদ্ধে মামলাও করতে পারে, চাইলে মামলাও করতে পারে। কিন্তু ওই যেটা বললাম যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আদৌ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরনের কোনো কথোপকথন হয়েছে কি না সেটা যেমন প্রমাণ করার বিষয়, তেমনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি, স্বরাষ্ট্র মন্ত্রক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তার জন্য এই বিষয়টি খুব বেশি গুরুত্ব এখন আমাদের দেশ অন্তত পক্ষে পাচ্ছে না, বা মুখ্যমন্ত্রীর রাজ্য পশ্চিমবঙ্গে পাচ্ছে না। কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক মন্তব্যের পরে। যদি স্বতঃপ্রণোদিতভাবে কেউ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করে, তাহলে সেক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার 152 ধারায় মামলা হতে পারে, OSD 5 ধারায় মামলা হতে পারে। কারণ এই ধরনের যদি অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ যদি সত্য বলে প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে ভারতের যে নির্দিষ্ট সাংবিধানিক যে ধারা আছে, যে সাংবিধানিক আইনে যে লেখা আছে BNS 152 এবং OSD 5, তাতে মুখ্যমন্ত্রী খুব কড়া তার শাস্তি হতে পারে। মুখ্যমন্ত্রীর এই কথাকে চ্যালেঞ্জ করে এখনও যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এবং কোনো স্বতঃপ্রণোদিতভাবে কেউ মামলা করেনি, তাই এই বিষয়টি এখনও থমকে রয়েছে। যেহেতু রাজ্যে একটা রাজনৈতিক ডামাডোল চলছে, সেই কারণে সম্ভবত পশ্চিমবঙ্গের কেউ এই বিষয়ে এখন আলোকপাত করেনি। কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যথেষ্ট বেকায়দায় পড়েছে এবং অস্বস্তিতে পড়েছে। কারণ এই হাদি খুনের ঘটনা, অর্থাৎ ছাত্রনেতা খুনের ঘটনাকে গুপ্ত হত্যা বলে চালিয়েছিল বাংলাদেশ সরকার, তৎকালীন বাংলাদেশ সরকারের যারা ছিলেন। মোহাম্মদ ইউনূস, তার উপরে যেমন অভিযোগের তীর বা নিশানা ছিল, তেমনি জামাত ইসলামের বিরুদ্ধেও সেই সন্দেহের তীর ছুঁড়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই হাদি খুনের মামলার যারা অভিযুক্ত, তারা মেঘালয় থেকে বাংলাদেশে চলে আসলেন। যদিও বাংলাদেশ সরকার সে সময় দাবি করেছিল যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, তাদেরকে নিয়ে তারা তদন্ত এবং মামলাও করেছে, তাদের তদন্ত চলছে। ফলে মেঘালয় থেকে তারা পশ্চিমবঙ্গে এসে যে তারা গ্রেপ্তার হয়েছে, এই বিষয়টি যখন প্রকাশ্যে চলে এসছে, স্বাভাবিকভাবে বাংলাদেশের কাছেও সেটা একটা অস্বস্তি। কারণ তাহলে যারা অভিযুক্ত তারা তাহলে কারা, যাদেরকে বাংলাদেশ সরকার হাদি খুনের ঘটনা অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে মামলা করছে। এই মুহূর্তে বাংলাদেশের সরকারে BNP সরকার রয়েছেন, তারেক রহমান, যার সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক এখন অনেকটাই এগিয়ে গেছে। কিন্তু হাদি খুনের ঘটনা, অর্থাৎ ছাত্রনেতা খুনের ঘটনায় বাংলাদেশের এই ঘটনাকে কিন্তু খুব ছোট চোখে দেখছে না, বা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তারা কিন্তু খুব একটা ছোটোভাবে সেটাকে দেখছে না। আর এই সম্পূর্ণ একেবারে কাণ্ডজ্ঞানহীন, দায়িত্বজ্ঞানহীন একজন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে এই বিষয়টিকে প্রকাশ্যে এনেছেন, তারপর বলতেই হবে হয় তিনি মূর্খ, আর নাইলে তিনি অত্যন্ত ধুরন্ধর এবং কূটবুদ্ধিসম্পন্ন, যার কাছে রাজনৈতিক শক্তি বা পাওয়ারটাই হচ্ছে সবথেকে বড়। তার কাছে দেশের সম্মান বা দেশের অন্যান্য যে নিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা, তার কাছে কোনো সেটা ম্যাটার করে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কোনো ব্যবস্থা নেয় কিনা, বা আমাদের রাজ্যের বা অন্য কেউ কোনো স্বতঃপ্রণোদিত মামলা করে কিনা, সেটা ভবিষ্যতের বিষয়। তবে আরও একবার তিনি বুঝিয়ে দিলেন যে তিনি হতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি হতে পারেন একজন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু তার দ্বিচারিতা এবং দেশ বিরোধী তার যে অবস্থান, সেই অবস্থান থেকে তিনি এতটুকু নড়েননি, যেটা
বাংলাদেশেও তার সমালোচনা হচ্ছে এই ধরনের কাণ্ডজ্ঞানীর মন্তব্যের জন্য।